ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের সেকেন্ড ইউনিটের কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টে। আজকে আমরা এই কবিতাটা একটু বোঝবার চেষ্টা করব। সরাসরি চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার সময় টেক্সট বইটা অবশ্যই সামনে খোলা রেখো। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের চ্যাপ্টার মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টে। এমিলি জেন ব্রন্টে ইংল্যান্ডের এক বিখ্যাত ঔপন্যাসিক এবং কবি। কবিতার লাইন বাই লাইন বোঝানোতে যাওয়ার আগে দুটো কথা আমি বলে নিতে চাই। এক, আমি অবশ্যই তোমাদের কবিতার যে টাইটেল তার মানে বলবো। আর একটা জিনিস যেটা আমি সব ক্ষেত্রেই কবিতা পড়ানোর আগে করে থাকি, যে কবিতাটির মূল বক্তব্যটা কি বা কিসের কবিতা, কিসের ওপর কবিতা, সেটা একটা ওভারভিউ বা আউটলাইন আমি তোমাদের অবশ্যই দেব। তারপর আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যাব। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এখানে দুটো শব্দর মানে বোঝা খুব দরকার। এক, মাইল্ড। মাইল্ড কথার অনেক মানে হয়, নরম, স্নিগ্ধ, শান্ত। এক্ষেত্রে তোমরা শান্ত বা মোলায়েম বোঝানো হচ্ছে। মিস্ট কথার মানে কুয়াশা। আপন দ্য হিল, হিল মানে তোমরা সবাই জানো পাহাড়। তার মানে কবিতার টাইটেলটা আমাদেরকে ভাষাগতভাবে এটাই বোঝাচ্ছে যে পাহাড়ের চূড়ায় নরম কুয়াশা বা শান্ত কুয়াশা জমেছে। এবার এই টাইটেলটা পড়লেই আমরা একটা জিনিস খুব সহজেই বুঝতে পারি যে কবিতাটা কি নিয়ে, না প্রকৃতি নিয়ে। কারণ এখানে দুটো প্রাকৃতিক জিনিসের উল্লেখ কবি করেছেন, এক কুয়াশা এবং আরেকটি পাহাড়। সুতরাং সেটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেখানে একটা প্রাকৃতিক বর্ণনা নিশ্চয়ই থাকবে। সেটা একদম ঠিক। তোমরা যেই কবিতাটা পড়বে তখন বুঝতে পারবে যে প্রকৃতি এখানে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। প্রকৃতির বর্ণনা খুব সুন্দরভাবে কবি দিয়েছেন। কিন্তু তার সাথে এই কবিতায় আর একটা জিনিসও তোমাদের চোখে পড়বে, যেটা হয়তো এই কবিতাটাকে আরো বেশি সুন্দর করে তোলে। যে এই কবিতাতে আমরা দেখতে পাই কবির মধ্যে তার শৈশবের দিনে বা তার অতীতের দিনে ফিরে যাওয়ার এক অদম্য ইচ্ছে। কবিতাটা পড়া শেষ হলে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এই কবিতার মূল বক্তব্য কি, তাহলে সেখানে কিন্তু দুটো উত্তর হওয়া উচিত, মানে উত্তরে দুটো পয়েন্ট থাকা উচিত। এক, কবিতাটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেয়, এবং দুই, সেই প্রাকৃতিক সৌন্দর্য বা সেই প্রাকৃতিক দৃশ্যটি কিভাবে কবিকে তার শৈশবের সুখের দিনে বা আনন্দের দিনে ফেরত নিয়ে যাচ্ছে বা ফেরত যেতে সাহায্য করছে, সেইটাও এই কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠছে। এবং তোমরা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে যে আমরা সবাই ইরেসপেক্টিভ অফ এজ, মানে বয়স না ধরলেও, যদিও তোমরা এখনো অনেক ছোট, কিন্তু তা সত্ত্বেও আমরা যারা যে বয়সে আছি প্রত্যেকেই বোধহয় তার থেকে ছোট বয়সে ফেরত যেতে চাই। মানে তোমরা ক্লাস 9-এ পড়ছো, তোমরা হয়তো নার্সারি বা ক্লাস 1-এ চলে যেতে চাও। আমরা যারা এখন তোমাদের পড়াচ্ছি, আমরা ভাবি তোমাদের মতো যদি হয়ে যেতে পারতাম ভালো হতো। অর্থাৎ শৈশবে ফেরত চলে যাওয়ার ইচ্ছেটা মানুষের খুব একটা স্বাভাবিক প্রবৃত্তি।
এবার তোমরা যদি ভেবে দেখো, সত্যি সত্যি তো আমরা কোনোভাবেই শৈশব কেন কোনো অতীতেই ফেরত যেতে পারি না, মানে আমরা চেষ্টা করলে 1 মিনিট আগেও ফেরত যেতে পারি না, তো শৈশবে ফেরত যাওয়া তো দূরস্থান। কিন্তু একটা উপায় আমরা ফেরত যেতে পারি এবং যাই আমাদের অতীতের সুখ স্মৃতিতে, সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতির হাত ধরে, মেমোরিজ, স্মৃতির হাত ধরে কিন্তু আমরা অচিরেই আমাদের ফেলে আসা দিনগুলোতে ফেরত যেতে পারি। কবিও এখানে ঠিক সেটাই করছেন। তাহলে তোমাদের মনে আসতে পারে, তাহলে ম্যাম এখানে প্রকৃতি কোথা থেকে এলো? কবি যদি তার ছেলেবেলাতেই ফেরত যেতে চান স্মৃতির হাত ধরে, সেখানে প্রকৃতির ভূমিকাটা কি? প্রকৃতির ভূমিকাটা এইখানে যে প্রকৃতির একটা দৃশ্য বা একটা প্রাকৃতিক দৃশ্য কবিকে কল্পনা করতে সাহায্য করছে বা কবিকে হাত ধরে অতীতে ফেরত নিয়ে যাচ্ছে। তাহলে কবিতাটা শুরু হওয়ার আগে, লাইন বাই লাইন বোঝার আগে এই জিনিসটা তোমরা খুব পরিষ্কার করে মাথায় গেঁথে নাও বা বোঝবার চেষ্টা করো বা মনে রাখবার চেষ্টা করো, সেটা কবিতা বোঝার ক্ষেত্রেও এবং পরবর্তী অধ্যায় উত্তর লেখার ক্ষেত্রেও, যে প্রকৃতি এবং শৈশবে ফেরত যাওয়া স্মৃতি, এই দুটো হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। আর এই দুটোকে জোড়া লাগাচ্ছে কোন জিনিসটা? না, প্রাকৃতিক দৃশ্যটা কবিকে সাহায্য করছে তার অতীতে ফেরত যেতে। ঠিক আছে? এবং এই যে ফেরত যাওয়ার টেকনিক, এটাকে আমরা ইংলিশে বলি ফ্ল্যাশব্যাক টেকনিক। মানে এই কবিতায় 4টে স্ট্যান্জা আছে, আমি যখন পড়াবো দেখবে প্রথম স্ট্যান্জাটা বর্তমানের কথা বলছে, দ্বিতীয় স্ট্যান্জায় কবি অতীতে চলে যাচ্ছেন। তা এই যে অতীতে চলে যাচ্ছেন সেটা ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করে, এবং আবার তৃতীয় স্ট্যান্জাতে তিনি বর্তমানে ফেরত চলে আসছেন। এই যে ফেরত যাওয়া, এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করা। চলো এবার আমরা লাইন বাই লাইন পড়ি। তাহলে হেডলাইন যেটা টাইটেল, তার মানে দাঁড়ালো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড় চূড়ায় একটি মোলায়েম বা স্নিগ্ধ বা শান্ত কুয়াশা। আশা করি তোমরা এই দুটো শব্দের মানে লিখে নিয়েছো। মাইল্ড অর্থাৎ শান্ত লিখতে পারো বা মোলায়েম লিখতে পারো, মিস্ট মানে কুয়াশা। Upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. লাইনগুলোতে কি বলছেন কবি? আমরা এখানে একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। কি দৃশ্য? না, পাহাড়ের চূড়াতে মোলায়েম কুয়াশা জমে আছে। এবার সেই কুয়াশা আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। কিসের ইঙ্গিত? দ্য টেলিং নট অফ স্টর্মস, টেলিং মানে বলা। কি বলছে? নট, নট মানে না, নট অফ স্টর্মস টুমরো, স্টর্মস মানে তোমরা জানো ঝড়, টুমরো মানে আগামীকাল। তাহলে নট অফ স্টর্মস মানে আগামীকাল কোনো ঝড়ের পূর্বাভাস নেই। কুয়াশা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বা আমাদেরকে জানাচ্ছে যে আগামীকাল কোনো বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নেই। কেন নেই সেটা তৃতীয় লাইনে আছে। No, the day has wept its fill. Fill কথার অর্থ পূর্ণ করা, to make full of. Fill মানে পূর্ণ করা। কি পূর্ণ করেছে? Spent its store of silent sorrow. Spent মানে খরচ করা, ব্যয় করা। Store মানে কোনো কিছু সংগ্রহ করে রাখা বা একত্রিত করা। আগে আমি শব্দগত মানেগুলো বলে দিই, তারপর আমি পুরো মানেটা বলবো। Of silent sorrow. Silent কথার মানে নীরব, sorrow মানে কষ্ট বা বেদনা। তাহলে silent sorrow মানে নীরব বেদনা। এবার লাস্ট দুটো লাইনের মানেটা বুঝি। The day has wept its
ফিল, সরি আমি ওয়েপ্ট কথার মানে বলতে ভুলে গেছি। ওয়েপ্ট হচ্ছে উইপ এর পাস্ট টেন্স। উইপ মানে কাঁদা, উইপ কথার মানে কাঁদা, আমার এটাও মার্ক করা উচিত ছিল। উইপ কথার মানে হচ্ছে কাঁদা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এই কথার মানে দিনটা প্রচুর কেঁদেছে। ওয়েপ্ট মানে কাঁদা, ইটস ফিল মানে পূর্ণ করেছে। and spent its store of silent sorrow, এখানে একটা ইংরেজির একটা ফিগার্স অফ স্পিচ বলি আমরা, সেটা ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হয় পার্সনিফিকেশন। এটা হয়তো তোমাদের পরীক্ষা বা প্রশ্ন উত্তরের জন্য কাজে লাগবে না, তবুও জেনে রাখা উচিত। ফিগার্স অফ স্পিচ, পার্সনিফিকেশন এখানে ব্যবহার করছেন কবি। পার্সনিফিকেশন কথার মানে কোনো অসাড় বস্তুর ওপর বা প্রাণহীন বস্তুর ওপর যখন মানবিক সত্তা আরোপ করি আমরা, তাকে আমরা বলি পার্সনিফিকেশন। আরেকবার বলি, যখন কোনো অসাড় বা প্রাণহীন বস্তুর ওপর আমরা মানবিক সত্তা আরোপ করি, তাকে আমরা বলি পার্সনিফিকেশন। এখানে প্রাণহীন সত্তাটাকে না ডে। ডে হ্যাজ ওয়েপ্ট মানে দিনটা কেঁদেছে। এবার তোমরা একটু ভালো করে ভেবে দেখো, সত্যি কি দিন কাঁদতে পারে? পারে না। তাহলে দিনের কান্না বলতে আমরা কি বুঝি? বৃষ্টি। তাহলে এখানে কবি বৃষ্টিকে সারা দিনের কান্নার সাথে তুলনা করেছেন। কেন করেছেন সেটা পরে বোঝাচ্ছি। স্পেন্ট ইটস স্টোর, এবং সারাদিন কেঁদে আকাশে যে মেঘ জমেছিল, স্পেন্ট ইটস স্টোর, যত মেঘ জমাট বেঁধেছিল সারাদিন ধরে কেঁদে দিনটা সেই মেঘকে খরচ করে ফেলেছে। তার যতটা মেঘ জমেছিল পুরো মেঘটাই সে বৃষ্টির মধ্যে দিয়ে ঝরিয়ে দিয়েছে। এটা ভাষাগত মানে। এবার প্রকৃত অর্থে কবি এখানে কি বলতে চাইছেন? প্রথম কথা বললাম যে তিনি একটি অসাড় বস্তু দিন, তার উপরে মানবিক সত্তা আরোপ করছেন যে সে কাঁদছে, এবং দিনের কান্নাটিকে তিনি বৃষ্টি বলছেন। এইখানে কিন্তু আসলে কবি মানুষের সাথেই তুলনা করেছেন দিনকে। কিভাবে? তোমরা সবাই নিশ্চয়ই এটা মানবে, বা গভীরভাবে চিন্তা করলে তোমরাও এটা বুঝতে পারবে যে মানুষের জীবনে এমন অনেক কষ্ট থাকে, এমন অনেক অনুভূতি থাকে, এমন অনেক কথা থাকে বা যন্ত্রণা থাকে যেগুলো সব সময় সব পরিস্থিতিতে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে সেগুলো কি হয়? সেগুলো আমাদের মনের মধ্যে জমতে থাকে, এবং সেই কষ্ট বা দুঃখ বা যন্ত্রণা জমাট বাঁধতে বাঁধতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যখন মানুষ ভেঙে পড়ে, অর্থাৎ সে কেঁদে ফেলে। তাহলে এখানে কবি খুব মন দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে এটা। মানুষ যেরকম তার জমানো দুঃখ কষ্ট কান্নার মধ্যে দিয়ে, চোখের জলের মধ্যে দিয়ে বার করে দেয়, দিয়ে হালকা বোধ করে, ঠিক তেমনি তার যে নীরব যন্ত্রণা যেগুলো মনের ভিতরে চাপা ছিল সেগুলো কান্নার মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে এবং সে হালকা হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই সারাটা দিনও আজ কোনো কারণে তারও খুব মন খারাপ ছিল, তারও অনেক ব্যথা যন্ত্রণা নীরবে জমাট বেঁধেছিল। কিসের আকারে? মেঘের আকারে। এবং সেটা যেমন আমরা কেঁদে সেটা প্রকাশ করি, সারাটা দিন বৃষ্টির মধ্যে দিয়ে তার সেই যে মেঘ জমাট বেঁধেছিল সেগুলোকে সে বৃষ্টির মধ্যে দিয়ে ঝরিয়ে দিয়েছে। ঠিক আছে, পরের স্ট্যান্জায় যাওয়ার আগে আরেকবার রিডিং পড়ে নি। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. এবার দ্বিতীয় স্ট্যান্জা। Oh, I am gone back to the days of youth,
I am a child once more, and 'neath my father's sheltering roof, and near the old hall door. আচ্ছা, প্রথম স্ট্যান্জাটা কিন্তু প্রকৃতির বর্ণনা। দ্বিতীয় স্ট্যান্জায় আমি তোমাদের আগেই বলেছি কবি ফ্ল্যাশব্যাক টেকনিক ব্যবহার করে অতীতে চলে যাচ্ছেন, এবং দ্বিতীয় স্ট্যান্জাতে কিন্তু কোনো প্রকৃতির বর্ণনা নেই। দ্বিতীয় স্ট্যান্জাটা মূলত কবির অতীতের স্মৃতিচারণ। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি সম্ভব হয় তাহলে সেকেন্ড স্ট্যান্জাটায় দাগ দিয়ে অবশ্যই লিখে নিও যে দ্বিতীয় স্ট্যান্জাটাকে ইংরেজিতে যাকে বলে নস্টালজিয়া। নস্টালজিয়া কথার মানে হচ্ছে অতীতের স্মৃতিচারণ করা। অতীতের স্মৃতিচারণ করে যে আনন্দ মানুষ পায় তাকে বলে নস্টালজিয়া। দ্বিতীয় স্ট্যান্জাতে কবি তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করছেন। কিভাবে? I am gone back to the days of youth. youth কথার মানে যৌবনকাল। আমি এই দৃশ্য দেখে, এই যে পাহাড় চূড়ায় মোলায়েম কুয়াশা জমেছে, এই দৃশ্যটা কবিকে এক লহমায় ফেরত নিয়ে যাচ্ছে তার যৌবনকালে। I am a child once more, আমি আবার একটি শিশু হয়ে গেছি। তার মানে এখান থেকে আমরা এটা ধরে নিতে পারি যে এই যে বৃষ্টি ভেজা একটা গ্রীষ্মের সন্ধ্যেবেলা এবং কুয়াশার যে আস্তরণ, পাহাড় চূড়াতে কুয়াশার আস্তরণ, এটা কবির শৈশবের একটি পরিচিত দৃশ্য। মানে পাহাড়ের চূড়ায় কুয়াশা জমেছে, এই দৃশ্য কবি শৈশবে অনেকবার দেখতেন, তাই আজ বর্তমানে সেই দৃশ্য দেখে কবি এক লহমায় তার অতীতে আবার ফেরত চলে গেছেন তার যৌবনকালে, এবং তিনি আবার শিশু হতে চাইছেন, অর্থাৎ তিনি তার শৈশবটাকে ফিরে পেতে চাইছেন। And 'neath my father's sheltering roof, 'neath কথার মানে নিচে, beneath এর শর্ট ফর্ম এটা। beneath এর শর্ট ফর্ম হচ্ছে 'neath, 'neath মানে নিচে। কিসের নিচে থাকতে চাইছেন? And 'neath my father's sheltering roof, sheltering কথার মানে আশ্রয় দানকারী, যা তোমাকে আশ্রয় দেয়। রুফ মানে ছাদ, তোমরা জানো। বাবার আশ্রয় দানকারী ছাদের নিচে আমি ফেরত চলে যেতে চাই। And near the old hall door, আমাদের বাড়ির পুরাতন হল ঘরের দরজার সামনে আমি ফেরত চলে যেতে চাই। এইখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই স্ট্যান্জাতে বলার মতো। এক হচ্ছে, আমি কবিতাটা শুরুর সময় তোমাদের যেটা বলেছিলাম যে শৈশবে ফেরত চলে যেতে চাওয়ার ইচ্ছেটা এই কবিতার একটি মূল বক্তব্য, এবং শৈশবে ফেরত যেতে সাহায্য করছে একটি প্রাকৃতিক দৃশ্য। এই স্ট্যান্জাতেই সেটা তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। কবি নিশ্চয়ই ছোটবেলায় এই পাহাড় চূড়ায় কুয়াশা জমে আছে এই দৃশ্যটা অনেকবার দেখেছেন, তাই আজকে সেই দৃশ্যটা দেখে সেই দৃশ্যটা তাকে সাহায্য করছে অতীতে ফেরত যেতে, এবং অতীতে ফেরত গিয়ে তিনি কোথায় থাকতে চাইছেন? তার বাবার আশ্রয় দানকারী ছাদের নিচে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, মানে দুটো মানে হতে পারে এখানে। এক, তিনি তার পুরনো বাড়িটাকে খুব মিস করছেন, যেখানে তিনি জন্মেছিলেন, যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে খেলাধুলা করেছেন। বাবার তৈরি সেই বাড়িটাকে তিনি আবার দেখতে চাইছেন, তাই তিনি কল্পনা করছেন তিনি শিশু হয়ে ফেরত চলে গেছেন সেই বাড়িতে, এবং বিশাল হল ঘরের পুরানো দরজার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। এটা একটা আক্ষরিক মানে। আমরা সবাই ছেলেবেলায় ফেরত যেতে চাই এবং ছেলেবেলার স্মৃতি মনে করে আনন্দ পাই, যেটা কবি এখানে করছে। কিন্তু এখানে আরেকটা জিনিসও অন্তর্নিহিত, একটা কষ্ট বা বেদনার কথা আছে যেটা তোমাদের বুঝতে শিখতে হবে। সেটা কি? এই যে কবি এখানে
দুটো শব্দ ব্যবহার করেছেন, ফাদার্স শেল্টারিং রুফ। এইটা খুব ইঙ্গিত বহ। কিসের ইঙ্গিত? শেল্টার কথার মানে আশ্রয়। আমরা যখন বড় হয়ে যাই, যখন আমরা স্বাবলম্বী হয়ে যাই, তখন বাইরে থেকে এক্সটার্নালি আমরা নিজেদের পায়ে চলতে শিখি বা তথাকথিতভাবে বড় হয়ে যাই। কিন্তু যখন আমরা কোথাও আঘাত পাই, তখন কিন্তু আমরা সবসময় আমাদের সবার আগে মনে পড়ে আমাদের বাবা মার কথা। আমরা সবসময় আমাদের বাবা মার সেই স্নেহের আশ্রয় ফেরত যেতে চাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কবি আজ কোনো কারণে খুব কষ্টের মধ্যে আছেন, বা তার মনটা আজকে খুব ভারাক্রান্ত হয়ে আছে। হয়তো তিনি তার বাবার কথা মনে করছেন, হয়তো তিনি তার বাবাকে মিস করছেন। তাই জন্য বাবার সেই ভালোবাসা, বাবার সেই স্নেহ, বাবার সেই নিরাপত্তা দেওয়ার যে প্রবণতা, বাবা বলতেই আমরা যেটা বুঝি নিরাপত্তা, শেল্টার, সামওয়ান ইজ গার্ডিং মি, কেউ আমাকে প্রোটেক্ট করছে। তো বাবার সেই নিরাপদ আশ্রয় ফেরত যেতে চাইছেন কবি, কারণ তিনি আজ কোনো কারণে খুব বেশি ভারাক্রান্ত। তাই জন্য তার এই ছেলেবেলাতে দেখা একটি দৃশ্য তাকে ফেরত নিয়ে যাচ্ছে তার অতীতের দিনগুলোতে, বা ফেরত যেতে সাহায্য করছে তার অতীতের দিনগুলিতে। থার্ড স্ট্যান্জায় কিন্তু আবার আমরা বর্তমানে ফেরত আসছি। দ্বিতীয় স্ট্যান্জাতে কবি অতীতে চলে গিয়েছিলেন, নস্টালজিক ছিলেন, মানে স্মৃতি রোমন্থন করছিলেন। তৃতীয় স্ট্যান্জাতে আমরা আবার ফেরত আসছি বর্তমানে। কি বলছেন কবি? I watch this cloudy evening fall after a day of rain. Blue mists, sweet mists of summer pall the horizon's mountain chain. I watch মানে দেখা। কবি কি দেখছেন? This cloudy evening fall. স্বাভাবিক, সারাদিন যদি বৃষ্টি হয়, সারাদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে সেই দিনটা খুব মেঘলা, খুব মেঘাচ্ছন্ন, এবং একটা মেঘাচ্ছন্ন সন্ধে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাতের দিকে এগোচ্ছে, এরকম একটা দৃশ্য এখানে কবি তুলে ধরছেন। এবং নীল কুয়াশা, ব্লু মিস্টস মানে নীল কুয়াশা, সেটা ঢেকে রেখেছে সামার মানে গ্রীষ্ম। এখানে একটা কথা বলি, পল কথার মানে কিন্তু অনেক রকম হয়। পল মানে তোমাদের বইতে দেওয়া আছে মেঘের মোটা আস্তরণ, সেটা ঠিক, কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, এখানে কিন্তু পল শব্দটা মানে মেঘের মোটা আস্তরণ বললে সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি, কিন্তু এখানে পল কথাটি কিন্তু ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হচ্ছে, মানে ভার্ব হিসেবে। তো মেঘের মোটা আস্তরণটা কি করছে? ঢেকে রাখছে। কোন জিনিসটাকে ঢেকে রেখেছে? নীল কুয়াশা বা মেঘের আস্তরণ ঢেকে রাখছে দূরের পর্বত শৃঙ্গকে। The horizon's mountain chain, horizon মানে দিগন্ত, মানে যেখানে সমুদ্র বা পৃথিবী এবং আকাশ মিলেছে সেই জায়গাকে আমরা বলি দিগন্ত। তো horizon's mountain chain, যেখানে পাহাড় চূড়ার বা পর্বত শ্রেণী দাঁড়িয়ে আছে, সেই পর্বত শ্রেণীর চূড়াকে আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ সেটা ঢাকা পড়ে গেছে নীল কুয়াশায়। চতুর্থ স্ট্যান্জা এবং শেষ স্ট্যান্জা। The damp stands in the long green grass, as thick as morning tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. The damp stands, damp মানে স্যাঁতস্যাঁতে ভাব। সারাদিন ধরে বৃষ্টি হলে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া চতুর্দিকে। Damp stands in the long green grass, তার মানে সারাদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে ঘাসের ডগায় জল জমে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। As thick as morning tears, morning tears কথার মানে কি? মর্নিং মানে সকালবেলা, tears মানে চোখের জল।
সকালবেলা গাছের পাতায় যে জিনিসটিকে আমরা দেখতে পাই তাকে কবি এখানে চোখের জলের সাথে তুলনা করেছেন। সেটা কি? শিশির। তাহলে সন্ধেবেলা ঘাসের ডগাতে বৃষ্টি পড়ার কারণে যে জল জমে আছে সেটা এতটাই পুরু আস্তরণ হয়ে আছে যেন মনে হচ্ছে সকালের শিশির ভেজা ঘাস। ঠিক আছে? এবং মানে বৃষ্টি ভেজা ঘাসের ওপর যে শিশির, তাকেই কবি মর্নিং স্টিয়ার্স বলছেন। প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে। যেমন বিভিন্ন ঘটনা আমাদেরকে পুরনো কথা মনে করিয়ে দেয়, তেমনি এই কবিতায় কবির যে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা প্রাকৃতিক দৃশ্য দেখে। সুতরাং সেটাকেই কবি ড্রিমি সেন্স অফ ফ্রেগ্রেন্স পাস বলছেন। খুব মন দিয়ে শুনুন। ড্রিমি কথার মানে হচ্ছে স্বপ্নের মতো। ড্রিম মানে স্বপ্ন, ড্রিমি মানে স্বপ্নের মতো, এবং সেন্স মানে সুগন্ধ, সেন্স মানে সুগন্ধ, ফ্রেগ্রেন্স মানে সুগন্ধ। পাস, পাস মানে পাশ দিয়ে চলে যাওয়া। এখানে কবি কি বলছেন? প্রকৃতির এই সুগন্ধ কবিকে তার ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। কোন সুগন্ধ? দুটো মানে হয় এখানে। একটা, সারাদিন বৃষ্টি হয়েছে, মাটির একটা সোদা গন্ধ আছে, সেই মাটির সোদা গন্ধের সাথে হয়তো কবির ছেলেবেলার কোনো স্মৃতি জড়িয়ে আছে, তাই মাটির সেই সোদা গন্ধটা তার নাকে লাগতেই তিনি সেই ছেলেবেলার স্মৃতিতে ফেরত চলে যাচ্ছেন। আর একটা কি হয়? ছেলেবেলার স্মৃতির কথা যে তিনি মনে করছেন, ছোটবেলার কথা মনে করছেন, বাবার কথা মনে করছেন, পুরনো ছোটবেলার সেই পুরনো বাড়ি মনে করছেন যেখানে তিনি খেলতেন, তিনি বেড়ে উঠেছেন। এই যে স্মৃতিগুলো মনে দেখা দিচ্ছে, তার ফলে তিনি একটা স্বপ্নের রাজ্যে চলে যাচ্ছেন। তিনি বিভোর হয়ে যাচ্ছেন তার ছেলেবেলার স্মৃতির সুগন্ধে। সেই সুগন্ধের কথাও কিন্তু কবি এখানে বলছেন। একটা যেটা প্রাকৃতিক সুগন্ধ, মানে মাটির গন্ধ, সোদা গন্ধ। আরেকটা কি? আরেকটা তার অন্তরে তিনি যেটা অনুভব করছেন, যে যত তিনি ছেলেবেলার কথা ভাবছেন, যত বাবার কথা ভাবছেন, বাবার স্নেহ, ভালোবাসা, নিরাপত্তার কথা ভাবছেন, তত তার মন প্রাণ এক অদ্ভুত সুগন্ধে ভরে উঠছে। এবং সেই সুগন্ধটাকে কি মনে করাচ্ছে? দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। ব্রিথ কথার ভাষাগত মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। এখানে কবি সেই শব্দটি ব্যবহার করছেন স্মরণ করা বোঝানোর জন্য। ব্রিথ অফ মানে যেই সেই গন্ধটা কবির মনে লাগছে, তখনই তিনি স্মরণ করছেন তার সেই ছেলেবেলার সুখ স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। তার মনের আয়নায় তিনি তার ছেলেবেলার সেই সুন্দর নিরাপদ শৈশবের স্মৃতি তার মনের আয়নায় ফুটে উঠছে। এবং অতীতের যে সুন্দর স্মৃতি, তাকেই কবি এখানে এই ড্রিমি সেন্সের সাথে তুলনা করেছেন, অর্থাৎ স্বপ্ন বিভোর এক সুগন্ধের সাথে তুলনা করেছেন। এখানে কবিতাটি শেষ হচ্ছে। তবে একটা জিনিস আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে বলতে চাই। কবি এখানে কবিতাটা শুরুতেই একটা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েই শুরু করেছেন। সেটা যদি তোমরা ফিরে দেখো, তাহলে তার সাথে কবির নিজের অনেক মিল পাবে তোমরা। হয়তো এটা অন্তর্নিহিত অর্থ, কিন্তু কবিতার ভিতর সেটা প্রচ্ছন্ন আছে। সেটা কি? কবিতাতে যে প্রকৃতির দৃশ্যটা ফুটে উঠছে, সেটা হচ্ছে একটা ভারাক্রান্ত দিন, যে ভারাক্রান্ত দিনের আকাশে প্রচুর দুঃখ কষ্টের মেঘ জমাট বেঁধেছিল। তাই দিনটা সারাদিন ধরে কেঁদেছে এবং আকাশের বুকে যত মেঘ জমেছিল সব খালি করে দিয়েছে। পরিষ্কার হয়ে গেছে আকাশ, তাই আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
তার মানে আগামীকাল আমরা আশা করতে পারি একটি রৌদ্রোজ্জ্বল দিন। এবার এই পরিস্থিতিটাকে তোমরা চেষ্টা করো কবির সাথে তুলনা করার। কিভাবে? এখানে কবি নিজেকে প্রকৃতির সাথে তুলনা করছেন। প্রকৃতি যেমন তার সমস্ত জমানো কষ্ট বৃষ্টির মধ্যে দিয়ে ঝরিয়ে দিয়েছে আজ সারাদিন ধরে। প্রকৃতির সমস্ত জমানো কষ্ট, মেঘে যেগুলো জমাট বেঁধেছিল সেগুলো সব বৃষ্টি হয়ে ঝরে পড়েছে আজ সারাদিন। ঠিক তেমনি কবিরও সারা জীবনের অনেক অব্যক্ত, অনেক নীরব যন্ত্রণা জমেছে। আকাশে যেমন মেঘ জমে থাকে, ঠিক তেমনি কবির হৃদয় আকাশেও দুঃখ, কষ্ট, নীরব যন্ত্রণা হতে পারে। প্রিয়জনকে হারানোর কষ্ট, শৈশবের আনন্দের দিন ফিরে না পাওয়ার কষ্ট, সেগুলো কবির হৃদয়ে জমাট বেঁধেছিল। এবং ঠিক যেভাবে দিন বৃষ্টির মধ্যে দিয়ে তার কষ্টকে প্রকাশ করে ফেলেছে, ঠিক সেইভাবেই কবিও তার সমস্ত অব্যক্ত যন্ত্রণা, ব্যথা, বেদনা সবকিছু নিঃশেষ করে ঢেলে দিয়েছেন তার এই কবিতায়। শৈশব আর বর্তমানে, শৈশবটা তার স্মৃতি, বর্তমানে তিনি আজ দাঁড়িয়ে আছেন। শৈশব ও বর্তমানের মধ্যে এক কাল্পনিক যোগসূত্র স্থাপন করছে এই প্রাকৃতিক দৃশ্যটা। মানে দিন যেভাবে নিজেকে হালকা করেছে বৃষ্টির মধ্যে দিয়ে, কবি ঠিক সেরকম ভাবেই তার নিজের জমানো দুঃখ কষ্টকে উজাড় করে দিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। দিন যেমন হালকা হয়েছে, কাল উজ্জ্বল প্রভাত হবে। কবিও হয়তো, আমরা ধরে নিতে পারি, কবিও হয়তো তার দুঃখ কষ্ট এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করে অনেকটা হালকা বোধ করছেন। এবং তিনি আনন্দ পাচ্ছেন এইটা ভেবে যে আজ বর্তমানে তিনি হয়তো কিছু কষ্ট পেয়েছেন, কিন্তু সেই বর্তমানের সাথে তার শৈশবের যোগসূত্র স্থাপন করে দিচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য। আশা করি কবিতার মানেটা তোমরা একটু হলেও বুঝতে পেরেছ। আমি এই ভিডিওর লিঙ্কটা গ্রুপে পোস্ট করার সাথে সাথে কবিতার মানে লিখে একটা পিডিএফও শেয়ার করে দেব। তোমরা অবশ্যই সেটা পড়ো, তাহলে মানেটা বুঝতে আরো সুবিধে হবে। এবার আসি হোমওয়ার্কের কথায়। তোমরা এই এক্সারসাইজ 1-এ টিক দ্য কারেক্ট আনসারটা অবশ্যই বইতে করবে। আর এখানে দুটো প্রশ্ন আছে এক্সারসাইজ 2-তে, সেই দুটো একটু লিখবার চেষ্টা করবে। আমি যে পিডিএফটা পাঠাচ্ছি সেটা পড়লে আশা করি খুব একটা অসুবিধে হবে না লিখতে। মাত্র 25 ওয়ার্ডসের মধ্যে লেখা, খুব বেশি লেখার দরকার নেই। তোমরা চেষ্টা করো, যদি চাও তাহলে লিখে তার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আর আমি এর উত্তর প্লাস আরো কিছু এক্সট্রা প্রশ্ন লিখে একটা পিডিএফ শেয়ার করে দেব। তোমাদের অনুরোধ করব প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে? তাহলে আজকে আমরা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটা পড়লাম। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে হবে না। তা সত্ত্বেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো। তোমরা সবাই সাবধানে থেকো। থ্যাংক ইউ।